আজ ভালোই ভালোই মাছ পেয়েছি। একা এলে এই এক সুবিধা, বেশি মাছ পাওয়া যায়। রমেশের সাথে এলে কাজ কম, কথা বেশি হয়। আমি হিমেল দাস, পেশায় একজন জেলে। ভরা নদীতে মাছ ধরে আমার সংসার চলে যায়। বাবাও জেলেই ছিল, তাই লেখাপড়া করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা চায়নি লেখাপড়া করি। তার পেশায় সে আমাকে দেখতে চেয়েছে, কি আর করার, রাজি হয়ে যাই। এখন মাছ ধরতেই ভালো লাগে। কি করে বেশি মাছ ধরবো আর বাজারে চড়া দামে কিভাবে বিক্রি করব, সেই নেশাই সব সময় আমার মাথায় ঘুরপাক খায়। প্রতি রাতের মতো আজও ভরা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলাম। শীতের রাত, চারিদিকে প্রচণ্ড নিস্তব্ধতা। ঝিঝিপোকারাও যেন আজ ঘুমিয়ে আছে। কোনো ডাক শোনা যাচ্ছে না। গভীর রাত হওয়ায় চারপাশ এমনিতেই অন্ধকারে ডুবে আছে। তার উপর শীতের কুয়াশা পড়ে রাস্তাঘাট ঝাপসা দেখাচ্ছে। আমি দ্রুত পায়ে হেঁটে যাই সামনের দিকে, আর তখনই পিছনে কারো হাঁটার শব্দ পাই। আমি প্রচণ্ড অবাক হয়ে পিছনে তাকাই। প্রথমে আমি খুব বেশি অবাক হইনি। হয়তো রমেশ ছিল, সেও মাছ ধরতে আসে, মজার চলে হয়তো পিছু নিয়েছে ভয় দেখাবে বলে। কিন্তু পিছনে ফিরে আমি পুরোটাই থ খেয়ে যাই। হাঁটার শব্দটাও এখন আর শোনা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ একজন আমি থেমে যাওয়ার সাথে সাথেই থেমে যাচ্ছে। আমি চিন্তিত হয়ে পড়লেও পরক্ষণে নিজেকে বোঝাতে থাকি, হয়তো ভুল শুনেছি। তাই আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি। হঠাৎ আমার মাছের ঝুড়ির দিকে খেয়াল হতেই আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ঝুড়িতে কোনো মাছ নেই। এ কি করে সম্ভব? শীতের রাতে যে মাছগুলো আমি ভরা নদীর থেকে ধরলাম, সেই মাছগুলো নিমিষে উধাও হয়ে গেল কেন? আমি ঝুড়িটা মাটিতে নামিয়ে রেখে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এ যেন এক ভুতুরে কাণ্ড। তবে কি আমি কোনো মাছ খেয়ে প্রেতাত্মার কবলে পড়েছি? ওরে বাবা রে, আজ আবার নিস্তার নেই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে রে। অন্ধকারে এই শীতের রাতে রাস্তায় আমি ছাড়াও আরও একজন আছে, যে কিনা একজন প্রেতাত্মা। এটা ভেবে আমার শরীর শিউরে ওঠে। কারণ কোনো মানুষের পক্ষে ভাবে অদৃশ্য হয়ে ঝুড়ি থেকে মাছ নেওয়া তো সম্ভব নয়। আমি আর বেশিক্ষণ এই ভূতের রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঝুড়ি নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম। বাজারে অনেক ক্রেতা আছে, মাছ বিক্রেতাদের ভালোই বিক্রি হচ্ছে। দূর থেকে বন্ধু রমেশের দোকানের দিকে তাকিয়ে আছি। তার দোকানে ক্রেতারা মাছ কিনছে। গত রাতে কত কষ্ট করে মাছ ধরলাম বাজারে এনে বিক্রি করব বলে। কিন্তু কি পোড়া কপাল, আমার সব মাছ ভূতে নিয়ে গেছে। রমেশের দোকান থেকে ক্রেতারা চলে যেতেই আমি দোকানের দিকে এগিয়ে গেলাম। কিরে হিমেল, আজ দোকান খুললি না যে? শরীর খারাপ নাকি? না রে, কপাল খারাপ। মানে কি হয়েছে? আমি রমেশকে রাতে সব ঘটনা বললাম। সব শুনে রমেশ চিন্তিত হয়ে বলল, কাল রাতে আমি আমার গ্রাম থেকে অনেক দূরে নদী জয়ন্তীতে গিয়ে মাছ ধরেছি। ভরা নদীতে মাছ ধরলে খুব একটা মাছ পাই না, তাই জয়ন্ত নদীতে মাছ ধরেছি। কি করব বল, এই শীতের রাতে তো এত দূরে নদীতে মাছ ধরতে গিয়ে সুবিধা করতে পারবো না, তাই তো ভরা। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30 ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন।
পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAK ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAK ব্যবহার করুন এবং বোনাস পান। নদীতে যাই মাছ ধরতে, এখন তুই সেখানে ভূতের আনাগো না, মাছ ধরবো কি করে? তোর কথা শুনে তো প্রচণ্ড ভয় লাগছে রে। তারপরও আজ রাতে তোর সাথে আমি যাব ভরা নদীতে মাছ ধরতে। ঠিক আছে। রমেশের কথা বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। ওর জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি করে ফেলেছি। বাধ্য হয়ে আমি একাই নদীর দিকে যেতে চাচ্ছি। প্রচণ্ড ভয়ও লাগছে, কিন্তু তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। মাছ না তুলে সংসার চালাবো কি করে? বাবা কত টাকা ঋণ করে গেছে, সেই টাকাগুলোও তো পরিশোধ করতে হবে। তা না হলে ভিটে বাড়িও হাতছাড়া হয়ে যাবে। চারিদিকে ভয়ার্ত দৃষ্টি ফেলে আমি ভরা নদীতে আসি। আজ অনেক বেশি মাছ পেয়েছি। মাছ দেখে খুশিতে মনটা ভরে গেলেও ভয় হচ্ছে কালকের মতো মাছও উধাও হয়ে যায় কিনা সেটা নিয়ে। তাই মাছের ঝুড়ির দিকে সজাগ দৃষ্টি ফেলে আমি দ্রুত পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেতে যেতে হঠাৎ কান খাড়া করে শুনতে পাই কেউ যেন পিছন থেকে ডাকছে আমায়। একটা ফ্যাকাশে কণ্ঠে মাছ খাওয়ার কথা শুনে আর গা শিউরে ওঠে। এই তো সেই মাছ খেয়ে গো প্রেতাত্মা, আজকেও চলে এসেছে। প্রচন্ড ভয়ে আমি অস্থির হয়ে উঠি। আজকেও সেই প্রেতাত্মা আমার পিছু নিয়েছে। পিছনে ফিরে তাকানোর মতো সাহস আমি খুঁজে পাচ্ছি না। ইচ্ছা করছে এক দৌড়ে বাড়ি ফিরে যাই, কিন্তু আজ কিছুতেই মাছ ফেলে যাওয়া যাবে না। এই মাছ আমি কষ্ট করে ধরেছি, তাই এই মাছ আমি বাড়ি নিয়েই যাব। আমি পিছনে না তাকিয়ে ঝুড়ি হাতে দৌড়াতে শুরু করি, আর তখনই পিছন থেকে একটা হুঙ্কারের মতো শব্দ হয়। মাছ কেমন? মাছ দিয়া দেয়? তোরে মাছ দিতে কইছি না? ভয়ঙ্কর এই হুঙ্কার শুনে আমার গলা শুকিয়ে আসে। ভয়ে ভয়ে আমি পিছনে ফিরে তাকাই, আর তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। একজন বয়স্ক লোক আমার দিকে হাসি মুখে তাকিয়ে। এতক্ষণ কি ভয়টাই না পেয়েছি। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো অনেক ভয়ঙ্কর কোনো প্রেতাত্মাকে দেখবো, কিন্তু কি দেখলাম? এ তো দেখছি আমার মতোই একজন মানুষ দাঁড়িয়ে। লোকটার বয়স আনুমানিক 50 কি 60 তো হবেই। মাথার চুল অল্প সাদা। মাছগুলো কি বিক্রি করবে বাঝা? জি কাকা, মাছগুলো কাল সকালে আমতলির হাটে বিক্রি করব। কাল সকালে অত কষ্ট করে বিক্রি করার দরকার নেই, তুমি বরং সব মাছ আমাকে দিয়ে দাও। মাছ আমার অনেক পছন্দের। এই সব মাছ আপনি খাবেন? হ্যাঁ বাচ্চা, বললাম না মাছ আমার অনেক পছন্দের। ঠিক আছে, সব মাছ যেহেতু আপনি কিনবেন তাই দামটা আমি কম রাখবনি। কিন্তু আমি এর দাম দিব কি করে? আমার কাছে তো কোনো পয়সা নেই। মানে? বয়স্ক লোকটি তার পকেট থেকে একটা স্বর্ণের চেইন বের করে আমার হাতে দেয়। তুমি যদি আমাকে প্রতি রাতে মাছ দাও, আমি অনেক দামি কিছু তোমাকে দেব। আচ্ছা ঠিক আছে। লোকটার কথায় আমি রাজি হয়ে যাই। এই সব মাছের বিনিময়ে এত দামি স্বর্ণের একটা চেন পাবো তা আমি কখনো আশাও করিনি। এই স্বর্ণের মূল্য মাছের দাম থেকে অনেক বেশি হবে। দে দেখি একটা বোয়াল মাছ দে। আমার থেকে মাছ কিনছিস? তুই কি মাছের ব্যবসাটা বন্ধ করে দিলি নাকি? না, মাছের ব্যবসা তো আমার বাপ দাদার। এই ব্যবসা আমি কি করে ছাড়তে পারি? হ্যাঁ, তাহলে দোকান খুলছিস না কেন? দোকান খুলছি না কারণ মাছ ধরার সাথে সাথে মাছ বিক্রি হয়ে যায় আমার। কি বলছিস কি? রাতের বেলা তোর থেকে মাছ কিনে কে?
আছে আছে, একজন বড়লোক ক্রেতা আছে। বল না বন্ধু, আমার একটু জানতে ইচ্ছে করছে। রমেশের বিড়াবিড়িতে আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। সব শুনে রমেশের চক্ষু চড়ক গাছ। এত রাতে ওই বৃদ্ধ লোক তোর থেকে মাছ কিনে বিনিময়ে তোকে অনেক স্বর্ণ দেয়? হ্যাঁ রে বন্ধু, আর তাই তো আমার দিনকাল এখন ভালোই যাচ্ছে। দেখ, আমার কথায় রমেশ কি যেন চিন্তা করতে থাকে। আমি রমেশের থেকে মাছ কিনে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকি। নিস্তব্ধ রাত, শীতের মাস হওয়ায় চারিদিক শীতল বাতাস। মোটা চাদর পরেও শীত যেন কিছুতেই হার মানছে না। যেতে যেতে হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনতে পাই। আমি কিছুটা এগিয়ে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে আমি দেখতে পাই। বিভৎস দেখতে এক প্রেতাত্মা রমেশের গলা চেপে ধরেছে। রমেশ নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ওই অশরীরী শক্তির কাছে এসে পেরে উঠছে না। এই দৃশ্য দেখে আমার হাত পা কাঁপছে। প্রেতাত্মাটি আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকটি যার কাছে আমি প্রতি রাতে মাছ বিক্রি করি। আবার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলেছে দেখে আমি চুপ থাকতে পারি না। কিছুটা সাহস নিয়ে প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বলি, ওকে ছেড়ে দিন। হিমেল, বাঁচা বাঁচা আমায়। প্রেতাত্মা আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে, ও একটা লোভী, ওকে আমি মেরে ফেলবো। দয়া করুন একটু, ও ভুল করেছে, আর কখনো এমন করবে না, ওকে ছেড়ে দিন না। আমার কথায় প্রেতাত্মাটি চুপ করে রইল, আর তারপর রমেশকে আছড়ে মাটিতে ফেলে দিল। রমেশ মাটিতে পড়ে আর্তনাদ করে ওঠে। ওরে বাবারে, এবারে গেলাম রে। রমেশের এই অবস্থা দেখে আমার গলা শুকিয়ে আসে ভয়ে। প্রেতাত্মাটি আমার দিকেই আসছে। আমি শুধু তোমার থেকেই মাছ কিনবো, কারণ তুমি অন্যদের মতো লোভী নাও। আপনি মানুষ নন? না, আজ থেকে 2 বছর আগে মারা গেছি। এই গ্রামে এখনো আমার পরিবার বাস করে। প্রতি রাতে আমি আমার পরিবারের মানুষদের দেখতে চাই, লুকিয়ে তাদের দেখি। যখন বেঁচে ছিলাম তখন মাছ খেতে পছন্দ করতাম, তাই মরার পরেও আমি এই ভরা নদীর আশেপাশে ঘুরি। কিভাবে মারা গেলেন আপনি? হার্ট অ্যাটাকে মারা যাই। নিমতলি শ্মশানে আমায় পোড়ানো হয়। প্রেতাত্মার কথা শুনে আমার অনেক মায়া হতে লাগলো। প্রেতাত্মা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি দৌড়ে গিয়ে রমেশকে ধরি। কি রে, কি লোভ করেছিস তুই? তোর তোর কথা শুনে অনেক ইচ্ছা হয় মাছের বদলে স্বর্ণ অলংকার পেতে, তাই ভরা নদীতে মাছ ধরে এখানে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ লোক আসে মাছ কিনতে। লোকটি জানায় তার কাছে টাকা নেই। আমি বলি আমাকে স্বর্ণ অলংকার দিতে, কিন্তু লোকটি মুহূর্তে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। আমাকে বৃদ্ধ লোকটা যাই দিত আমি তাই নিয়েই ফিরতাম, কিন্তু তুই বেশি লোভ করতে গিয়ে নিজের দুর্ভোগ ডেকে এনেছিস। লোভে পাপ আর পাপে মৃত্যু। আজ আমি সময় মতো না আসলে তুই সেই প্রেতাত্মার হাতেই আজ ভূত হয়ে যেতি। ঠিক বলেছিস, আমি আর কখনোই লোভ করবো না। রমেশ তার ভুল বুঝতে পেরেছে। আমি তাকে নিয়ে বাড়ি চলে আসি। কই গিন্নি, কোথায় গেলে? আমি বেরিয়ে গেলাম। আসতে রাত হবে, তুমি সাবধানে থেকো। আমি কুশল, পেশায় একজন ড্রাইভার। তবে অন্যের গাড়ি নয়, নিজে অনেক কষ্ট করে গাড়িটি কিনেছি। সেসব কষ্টের কথা মনে পড়লে এক দীর্ঘশ্বাস পড়ে। যাকে সেসব কথা। আজ সারাটি বিকেল কিভাবে যে ঘুমের মধ্যেই কেটে গেল টেরই পেলাম না। অনেকদিন পর এমন স্বস্তির ঘুম হলো। ঘুম থেকে উঠে শরীরটাও বেশ ভালো লাগছে, আর কোনো ক্লান্তি অনুভব হলো না। তাই ঠিক করেছি আজ গাড়িটি নিয়ে শহরের দিকে যাব। তাতে বেশ ভালোই ভাড়া হবে মনে হয়। তার মধ্যে আবার রাতও নেমে পড়বে, ভাড়া একটু সকলে ধরেই দিবে।
এতে যে 2 পয়সা ঘরে আসবে, আসুক। দিয়ে আসলাম। ঠিক তখন আমার চোখে পড়ল রমণী কাকি আর রঘু কাকাকে। রমণী কাকি হতভম্ব হয়ে এসে আমাকে বলল, কি গো কুশল, তোমার তো দেখাই পাওয়া যায় না। এই নিয়ে মোট 3 বার আসলাম তোমাদের বাড়িতে, এসেই শুনি তোমার গিন্নি বলে তুমি নাকি নাক ডেকে ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি বাপু। আর এখন একেবারে তৈরি হয়ে এসেছি, আর বাড়ি যাব না। তুমি আমাদের একটু পাশের গ্রামটাই ছেড়ে দাও দেখি। নাই মানে বলি কি কাকি, এই ভোর সন্ধ্যাবেলা ওই দিকটা যাব না গো, তোমরা বরং অন্য গাড়িতে যাও, আমি আজ শহরে যাব। এত না না করিস, আমাদেরও বেশ তাড়া আছে, বিয়ে বাড়ি বলে কথা, দেরি করলে চলবে? এই ভোর সন্ধ্যাবেলা রওনা দিলে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে গো কাকা, আর ওই গ্রামের মাঝারি শ্মশানটাও তো যে ভালো নয়। আমি যাব না, তোমরা অন্য গাড়ি ডেকে নাও। সে তো আরেক ঝামেলা, তুই থাকতে অন্য কাউকে কেন ডাকবো বল? আর এ সময় তো তারা হুড়ো করে গাড়িও পাবো না। চলো না বাপু, এমন করছো কেন? 2 পয়সা না হয় বাড়িয়ে নিও, তাহলেও একটিবার রেখে এসো। ভাইজির বিয়ে বলে কথা, দেরি হয়ে গেলে সে 7 কথা শোনাবে। কাকা আর কাকি দুজনেই একেবারে নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি হচ্ছেন না। এ পর্যায়ে আমিও আর না করতে পারলাম না, শেষমেশ তাদের অনুরোধে রাজি হয়ে গেলাম। তবে মনটা সায় দিতে চাইছিল না, কিন্তু কি আর করার, নাছোড়বান্দা হয়ে যেতেই হলো। তাই আর বেশি দেরি করলাম না, রঘু কাকা কাকিদের নিয়ে রওনা দিলাম। বেশ জোর গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। গ্রামের পথটা অনেক, এই গ্রাম থেকে অলন্দপুর যেতে বেশ সময় লাগে। বেশ আন্দাজ করতে পারছি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, এমনিতেই সন্ধ্যা নেমে গিয়েছে। এর মধ্যে চারপাশটাও বেশ ফাঁকা ফাঁকা, বেশ জরাজীর্ণ হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন নিশুতি রাত। কাকা কাকিও যেন কথা বলছেন না, তারাও চুপচাপ। এদিকে আমার বুকের ভেতরটা কেমন ধুকধুকানি বাড়ছে, বেশ ভয়ও লাগছে। সে 2 বছর আগের কথা যেন বারবার মনে পড়ছে, কিছুতেই আর টানতে মন চাইছে না। এদিক গাড়ির গতিও বাড়িয়ে ফেলেছি অনবরত, মন চাইছে এই মাঝপথে তাদের ছেড়ে দিতে, কিন্তু তাদের প্রশ্নের উত্তরে কি জবাব দিব এই ভয়ঙ্কর কালো অতীত তো তারা কেউ জানে না। বেশ মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি পাশের গ্রামে। নতুন নতুন গাড়ি কেনায় বেশ আনন্দ হচ্ছিল। নিজের কষ্টের টাকা যে এত দামি একটি গাড়ি কিনতে পেরেছি ভেবেই অবাক লাগছে। আগেও অনেকে এরকম রাস্তায় এসেছি, তবে পরিবেশটা এত রোমাঞ্চকর কখনো লাগেনি। গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এই নতুন গ্রামে এসেছি। বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে কখন যে বাচ্চা ছেলেটি আমার সামনে এসে বলছে খেয়ালই করিনি। গাড়ির ধাক্কায় একেবারে হুমড়ি খেয়ে ছিটকে গেল দূরে। আমি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির কাছে গেলাম। তার মাথা ফেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ছেলেটির কোনো চিৎকার বা হুঁশ নেই। এ দেখে আমি ঘাবড়ে গেলাম। বেশ বুঝতে পারছিলাম আমার বেখিয়ালিপনায় নিষ্পাপ একটি শিশুর প্রাণ গেল। হঠাৎই সে সময় এক মধ্যবয়সী মহিলা ছুটে এসে বলতে লাগলো, আমার নিতাই, কি হয়েছে বাবা তোর? কথা বলছিস না কেন বাবা? ও আমার শখের ছেলে রে, কথা বল বাপজান, কথা বল। তোর মাথা থেকে যে রক্ত গড় গড়িয়ে পড়ছে রে, কথা বল নিতাই, তোর মা যে তোকে ডাকছে। মহিলাটির আর্তনাদে যেন আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠেছে। অসহ্য এক ব্যথা হচ্ছে বুকের বাঁ পাশটায়। আমি আর সহ্য করতে পারলাম না, খুব অপরাধী মনে হচ্ছিল আমার। আমি কিভাবে এই নির্দোষ ছেলেটাকে মেরে ফেললাম। হঠাৎ এইসব কথা মনে হতেই যেন ভরকে উঠলাম।
এর মধ্যে গ্রামের প্রায় ঝুমরি শ্মশানের পাশাপাশি চলে এসেছি। এই শ্মশানে ছেলেটির লাশ দাহ করা হয়েছে। মনে এক অপরাধ বোধ নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম ওর সাথে, তবে কেন পাচ্ছি জানি না। মনে হতে লাগলো কেউ কানের কাছে বারবার আর্তনাদ করছে। বারবার মনে হচ্ছে এই গাড়িতে আমরা ছাড়াও আরো কেউ আছে। আমি আর এসব ভাবতে পারছিলাম না। মনে হচ্ছে এখনই হয়তো জ্ঞান হারাবো। কেরা কুশল, এবার থাম। আর কত দূর যাবি? বিয়ে বাড়ি তো পৌঁছে গেছি। কাকার গলা স্বর শুনে যেন চমকে উঠলাম, তবে তাদেরকে বুঝতে দিলাম না আমি যে একটু ভয়ে আছি। বেশ স্বাভাবিক কণ্ঠে বললাম, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এবার গাড়িটা থামা, আমরা নেমে পড়ি। রঘু কাকার কথা বলার সাথে সাথে গাড়ির ব্রেক ধরে থামিয়ে দিল। এরপর সকলেই গাড়ি থেকে নেমে পড়লাম। এ সময় হঠাৎ রমণী কাকি বলে উঠল, কি এত ভাবছিস শুনি যে গন্তব্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলিস? কার কথা ভাবছিলে গো? নিশ্চয় তোমার পরম কাছের গিন্নির কথা। না না কাকি, কি যে বলো না তুমি। চল না কুশল, আমাদের সাথে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরবি। না গো কাকা, আজ না, অনেক দিন। প্রতিদিন কি এমন সুযোগ আছে রে? অত ছাড়া চল তো, আর কথা বাড়াস না। রঘু কাকা আমায় বেশ জোরাজোরি করলেন, তবে আমি রাজি হলাম না। এক পর্যায়ে তারা আমার কাছে হার মেনে বিয়ে বাড়িতে ঢুকে গেল। আমিও আমার এই শখে গাড়িটি নিয়ে রওনা দিলাম শহরের দিকে। তবে এইবার যেন পরিবেশটা একটু পাল্টে গেল। থমথমে হতে লাগলো সবকিছু। গাড়ির গতি বাড়াতে চাইলেও যেন বাড়ছে না, ঠিক একই গতিতে চলছে। এদিকে হিম করা শীতল হাওয়া গা ঘেঁষে চলে যাচ্ছে। হিম শীতল হাওয়ায় আমার পুরো শরীর শিউরে উঠল। এ সময় আমাকে চমকে দিয়ে হুক্কা হুয়া আর ঘেউ ঘেউ করে শিয়াল আর কুকুর ডেকে উঠল। এতক্ষণ কোনো সারা শব্দ পাইনি, হঠাৎ শিয়াল কুকুর কোত্থেকে এলো? তৎক্ষণাৎ মনে হলো এটি যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অনিচ্ছা থাকা সত্ত্বেও এসে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভুলটা আমি করে ফেলেছি। আধার যেন আরো ঘনিয়ে আসতে লাগলো। গাড়ির সামনে কিচ্ছুটি স্পষ্ট দেখা যাচ্ছে না। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আর গাড়ি স্টার্ট নিতে চাইছিল না। গাড়িটি থেকে নামতেও মন চাইছিল না, তবে নিরুপায় হয়ে নামতেই হলো। নেমেই খেয়াল করলাম শ্মশান বরাবর দাঁড়িয়ে আছি। শ্মশানের প্রবেশ পথটার দিকে তাকাতেই বুকের ভিতরটা খচ করে উঠল। সবকিছু আরো থমথমে স্তব্ধ হয়ে গেল। সবকিছু উপেক্ষা করে আমি চটজলদি চাকার দিকে তাকিয়ে দেখতে লাগলাম আসলে সমস্যাটি কোথায়। তবে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না। তাই গাড়িতে উঠে বসতে যাবো এমন সময় চোখ গেল শ্মশানের দিকটায়। আমার চোখ দুটো যেন অজান্তে বড় বড় হয়ে গেল। হে যেন এক অবিশ্বাস্য ব্যাপার। কিছুতেই যেন চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনবরত শরীর থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা অজানা এক ভয়ে হাহাকার করে উঠল। কি করব বুঝে উঠতে না পেরে এমন সময় চোখের সামনে উপস্থিত হলো সেই মহিলাটি, যার সন্তান আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। তবে সেদিনের মহিলাটি আর আজকের মহিলাটির মধ্যে বেশ পার্থক্য। মহিলাটির চোখে মুখে রাগ, ক্ষোভ আর রক্তের রক্তবর্ণ হয়ে রয়েছে তার দু চোখ। পুরো শরীর যেন কেউ তাকে আশ্রে আশ্রে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মহিলাটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, আর এদিকে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। পালাতে চাইলে যেন মনে হচ্ছে দুপা মাটিতে আটকে আছে, আর কিছুতেই ছাড়ছে না। এ সময় কর্কশ কণ্ঠে মহিলাটি বলে উঠল, বল, আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল যে তার শাস্তি হিসেবে তার প্রাণটাই কেড়ে নিলে? আমার সন্তান তো অসহায় ছিল, তারপরও তুই তাকে কেন মেরে ফেললি? বল, কেন আমার বুকটা ফাঁকা করে দিলি? আমি জানি আমি ভুল করেছি, দয়া করে
আপনি আমাকে মাফ করে দিন। আমি নিজেও বুঝতে পারিনি যে এত বড় একটা অঘটন ঘটে যাবে। সেদিন আমি ইচ্ছা করে আপনার ছেলেকে মারিনি। আপনি দয়া করে আমার বোঝার চেষ্টা করুন, এটি নিতান্ত একটি ভুল ছিল। না না না, আমি বিশ্বাস করি না তুই ইচ্ছে করে আমার ছেলেকে মেরেছিস। আমি জানি। এত কিসের রাগ তোর আমার ছেলের প্রতি? বল আমাকে, এক্ষুনি বল, নয়তো তোর গর্দান আমি নিয়ে নিব, আর সেই রক্তে আমার ছেলের আত্মাটার মুক্তি দিব। দয়া করে আপনি আমাকে মারবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন। আমি আপনার ছেলেকে ইচ্ছে করে মারিনি। দয়া করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন না। তুই আমার কোল খালি করেছিস, আর আমি তোকে এত সহজেই ছাড়বো? কখনো না। সেদিনের ওই ঘটনার পর আমি নিজেও আর বেঁচে থাকতে পারিনি। নিজের শ্বাসকষ্ট আর হার্ট অ্যাটাক হয়ে আমি নিজেই মারা যাই। আর আজ তোর পালা, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। কথা বলে মহিলাটি আমার গলায় এক হাত দিয়ে চেপে ধরলো। আমি যেন আর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিলাম না। প্রাণ চাই চাই অবস্থা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চেয়েও যেন পারলাম না। মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। চোখ দুটোর সামনেও যেন ঘনিয়ে এলো কালো আধার। প্রাণটা বেরিয়ে গেল। পরদিন সকাল, ঝুমরি শ্মশানের পাশে একটি বড় গাছটায় আমার লাশটি ঝুলিয়ে রাখা হলো। এই লাশটি দেখার জন্য যেন মানুষের ঢল পড়ে গিয়েছে, কিন্তু কেউ জানতে পারল না এই মৃত্যুর কারণ কি। সবার কাছেই এক কঠিন ধাঁধা। তবে আসলে কি আমি সেদিন দোষী ছিলাম?